আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুহিন আফরোজ গ্রেফতার, আদালতে তোলা হবে আজ। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দল। গুরুত্ব পাবে সংস্কার, গণতন্ত্রের উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। শুল্ক পণ্য বিবেচনার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা চিঠি, অনুরোধ জানানো দেশগুলোর সাথে দ্রুতই আলোচনার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুহিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে এই নারী আইনজীবীকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ। পরে উত্তরা পশ্চিম থানার ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, আসামির মোবাইল ফোন ও ল্যাপটপে সরকার বিরোধী প্রচারণার প্রমাণ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর মামলায় তুহিন আফরোজকে আজ আদালতে তোলা হবে বলে জানান উত্তরা বিভাগের ডিসি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনো অপরাধ আমার বিরুদ্ধে পাওয়া যায়, অবশ্যই হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা, সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি। নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা আলাদাভাবে আসবেন ও দুটি ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিত্ব করবেন। মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতন্ত্র উত্তরণের সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 15 এপ্রিল 4 দিনের সফরে ঢাকায় আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিক। পরদিন 16 এপ্রিল আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তার সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দল দুটি বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। আগামী 10 থেকে 11 এপ্রিল ব্রাসেলসে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে প্রধান আলোচক হিসেবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব মোহাম্মদ নজরুল ইসলাম। ইইউর পক্ষে নেতৃত্ব দেবেন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পোলিনি। 2023 সালের 25 অক্টোবর নতুন করে ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। বাংলাদেশের উপর নতুন করে আরোপিত 37% কর অন্তত 3 মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই 3 মাসের মধ্যে সরকার দেশটিতে রফতানি বাড়ানোর বিষয়ে কাজ করবে। চিঠিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। গত 2 এপ্রিল বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা নিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। আমরা রিকোয়েস্ট করেছি তাকে to postpone the application of US reciprocal tariff measures on Bangladesh for 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh.
শুল্ক কমানো অনুরোধ জানানো দেশগুলোর সাথে দ্রুতই সমঝোতা আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীন নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির ওপর আরও 50% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে দেশটির উপরে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছিলেন তিনি। তারপরও চীন যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করে। ট্রাম্পের সাথে যোগাযোগ করে ইতিমধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইতালির শুল্কের হার কমিয়ে আনতে পেরেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দিনভর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও তার আশেপাশের সড়কে জড়ো হন দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে এক সুরে ধ্বনিত হয় ফিলিস্তিনের জয়গান। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ হিসেবে আখ্যা দেন আলেম সমাজ। এ সময় আরব দেশগুলো নীরব ভূমিকায় থাকায় এর ধিক্কার জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ইসরায়েলি আগ্রাসন আর সহ্য করতে পারছে না বাংলার জনগণ, তাই তো মজলুম গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী কর্মসূচির সমর্থনে উত্তাল রাজধানী ঢাকা। দলমত নির্বিশেষে সবাই যেন আজ একতাবদ্ধ। জোহরের নামাজের পরপরই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিশাল মিছিল বের করে ওলামা মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন, ঢাকা মহানগর দক্ষিণ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। আমাদের মুসলমানদের মনে নেতানিয়াহুর যতটা ক্ষোভ, তার দ্বিগুণ ক্ষোভ এই নামদারি ফেরাউনের বংশধররা নিয়ে। আমরা হিটলারের মতো আরেকজন নেতাকে আমরা চাই, যারা ইহুদিদেরকে পৃথিবীর ভূমি থেকে নিশ্চিহ্ন করে দেবে। কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত চলে এই মিছিল। পুরান ঢাকার একদল তৌহিদি জনতাকেও দেখা যায় সেখানে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। গোটা বিশ্ব মুসলিম একত্রিতভাবে বিনয়ামিন নেতানিয়াহু সহ তার সমস্ত দোসরদের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ ঘোষণা করেছে। এই জিহাদে গোটা মুসলিম মিল্লাকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে রাজধানীর মিরপুর, মহাখালী, প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জামাতি ইসলামী ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে দক্ষিণ জামাত। ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওয়াইসি, তারা প্রকৃত অর্থে ওই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেওয়ার লাইসেন্স দিয়েছে। পরে আবারও বিশাল মিছিল বের করে দক্ষিণ জামাত। এ সময় ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষায় বাংলাদেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত বলে জানান তৌহিদি জনতা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে সারা বিশ্ব। তারই এক অংশ বাংলাদেশের রাজধানী ঢাকাকে দেখলো আজ নতুন করে। আজকে তারা যেভাবে রাজপথে নেমেছেন, তাদের কর্মসূচিতে যেভাবে সংহতি প্রকাশ করেছেন, সেখান থেকে তারা একটা আওয়াজ খুব বেশি করে বলছেন, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে গেলে মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নেই, হতে হবে শুধু মানুষ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রাজধানীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। এদিকে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মনির হোসেন তপুর রিপোর্টে। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে শিশু, কিশোর, তরুণ সবাই। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকার রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে জড়ো হন। স্লোগানের মাধ্যমে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানান তারা। আমাদের বিশ্ব মুরলদের কনসার্ন কোথায়? মানবিকতার সেই দিকগুলো কোথায়? এটা কোনো ধর্মীয় আন্দোলন না, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন। কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে। ওই ভাই বোনদের
জবাব দিতে হবে ওখানে আমাদের যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। আমরা এই যুদ্ধ বন্ধ দেখতে চাই, কারো উপর যেন আর কোনো রকম গণহত্যা না চালানো হয়। ইসরায়েলের পণ্যগুলি যারা যারা ক্রয় করে থাকে আমরা তাদের ইনডিরেক্টলি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতেছি। আমরা ইসরায়েলি পণ্য সব পণ্য বয়কট করছি। আমরা ইসরায়েলের এই সব জঘন্য জেনোসাইড বন্ধ চাই। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মুক্তি দিতে চাই। আজকে কয়েক লক্ষ ইহুদি পুরো বিশ্বকে অশান্ত করে রেখেছে। এদিকে একই দাবিতে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসের পাশের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়। ফিলিস্তিনের গাজায় আর কত নিষ্পাপ শিশুর প্রাণ গেলে টনক নড়বে বিশ্ববাসীর। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটার কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল বলে দাবি করেছে। সোমবার রাতে ফেসবুক ভেরিফাইড পেজে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই। বাটা জানায় প্রতিষ্ঠানটি একটি ব্যক্তি মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। প্রতিষ্ঠানটির কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত নেই বলেও এতে জানানো হয়। বিবৃতিতে সব ধরনের সহিংসতার নিন্দা জানানো হয়। 1962 সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে বাটা। টাঙ্গাইলে যমুনা চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের আবাদ। নদীর বুকে জেগে ওঠা নতুন চরগুলোতে ফলন ভালো পাওয়ায় বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। বাদাম আবাদে খরচ একেবারে কম, সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে বাদামের গাছ। সরকারি সহযোগিতা পেলে যমুনা চরাঞ্চলের অনাবাদি জমিগুলো আসবে আবাদের আওতায়। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। টাঙ্গাইলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে ব্যাপক হারে আবাদ হচ্ছে বাড়ি 8 ও বাড়ি 9 জাতের চীনাবাদাম। নদীর পানি কমতে থাকার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে বাদাম রোপণ করেন কৃষক। দু একবার সামান্য সেচ দিলেই তা বেড়ে ওঠে। পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। বাদাম আবাদে খরচের তুলনায় লাভ হয় 2 থেকে 3 গুণ বেশি। প্রতি হেক্টরে 1 থেকে 1.5 মেট্রিক টন বাদাম উৎপাদন হয়। এসব বাদাম বাজারে প্রতিমন 3000 থেকে 3500 টাকা দরে বিক্রি হয়। আমাদের যে সম্প্রসারণ স্যারেরা এই জমি পরিদর্শন করে যেভাবে দেখছে, দেখার পরে বলছে এখানে বাড়ি বাদাম আবাদের জন্য উপযোগী। এই বীজটা পাওয়াতে আমরা প্রায় 13 থেকে 14 মন বাদাম আমরা পেয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশে নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিগুলোতে এসব বাদাম আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা, যেমন চর ফসল। প্রকল্পে আরো কিছু উদ্দেশ্য আছে, যেমন আমাদের কৃষক ট্রেনিং। আমরা কিন্তু কৃষক ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের যে পপুলার যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো কিন্তু আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। টাঙ্গাইলের মাঠ পর্যায়ে বাদাম চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। সময় মতো ওষুধ প্রয়োগ এবং নিড়ানি দেওয়া, সার প্রয়োগ, সেচ প্রয়োগ সবকিছু উৎপাদন দেওয়াতে আমাদের এখানে ফলন ভালো হবে এবং কৃষক এখান থেকে পুরাটা বীজ রাখবে। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন সহ নানা উপাদান রয়েছে বাদামে, যা মানবদেহে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পিঠে চোট কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন ব্যাটসম্যান শন উইলিয়ামস। এছাড়া আয়ারল্যান্ড সিরিজের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়া অধিনায়ক ক্রেগ আলভিনও বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন। এই 2 বড় তারকা ছাড়াও দলে আরও কিছু পরিবর্তন এসেছে। 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটার তাফাত জাওয়াব চিগাকে আবারও দলে ডাকা হয়েছে। দলে ফিরেছেন ওয়েলিংটন
মাসাকাদ যাও। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই স্পিনার। বাংলাদেশ জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট খেলেছে 2020 সালে। এই টেস্টে ইনিংস ও 106 রানে জেতে টাইগাররা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে আজ আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 2008 থেকে 9 মৌসুমের পর প্রথমবার ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার পথটা মোটেও সহজ নয় গানারদের জন্য। রিয়াল ও আর্সেনাল দুই দলই নিজেদের সবশেষ ম্যাচে জয় পায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল 1-1 গোলে ড্র করে এভারটনের বিপক্ষে, আর রিয়াল 2-1 গোলে হারে সেভিয়ার বিপক্ষে। 2005 থেকে 6 চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16তে দেখা হয়ে আর্সেনাল ও রিয়ালের। সেবার প্রথম লেগে রিয়ালের মাঠে 0-1 গোলে জয় পায় আর্সেনাল। এরপর দুদলের সাক্ষাৎ হয় 2019 সালে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে। সেই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। রাত 1টায় মুখোমুখি হবে দুদল। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার, আদালতে তোলা হবে আজ। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 2 প্রতিনিধি দল। গুরুত্ব পাবে সংস্কার, গণতন্ত্রে উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। শুল্ক পণ্য বিবেচনা আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রধান উপদেষ্টা চিঠি, অনুরোধ জানানো দেশগুলোর সাথে দ্রুতই আলোচনার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।